নমস্কার, প্রত্যেককে আমার আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। একটি কথার অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদের শুধু বলে দিতে চাই যে গত 4 দিন ধরে আমার শরীর খুব একটা ভালো ছিল না। আমি বহু লোকের সাথে কোঅর্ডিনেট করতে পারিনি। বহু মানুষ ফোন করেছেন, ফোন বেজে গেছে, হয়তো আমি রিসিভ করতে পারিনি। কয়েকজনের সাথে মাত্র কথা হয়েছে। সুতরাং যাদের সাথে কথা বলতে পারিনি তারা পার্সোনালি নেবেন না। আমি একটু ফিজিক্যালি ঠিক হয়েছি এখন। আজ বা কাল বা পরশু যদি ফোন করেন আমি আশা করি কথা বলতে পারবো রাতের দিকে। যাই হোক, আজকে আমি অনুষ্ঠান করছি 12 তারিখ, এখন দুপুরবেলা। যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবির মিথুন রাশিতে গমন। খুব ইম্পর্টেন্ট ট্রানজিট, ছোট ট্রানজিট, কিন্তু ব্যাপারটাকে খুব হালকাভাবে নেবেন না, কারণ এই মুহূর্তে প্ল্যানেট পজিশন যেটা আছে সেটা একটা স্থিতাবস্থায় রয়েছে। অলরেডি শুরু হয়ে গেছে, কারণ বৃহস্পতির গতি এখন অলমোস্ট 1 মিনিটের কাছাকাছি চলে এসছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে এখন আগামী পরবর্তী 4.5 মাসের জন্য, যেখানে ক্লাস্টার অফ প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতির দ্বাদশে যেহেতু শনি বকরি হয়ে রয়েছে এবং শনির 5th হাউসে রাহু বসে রয়েছে, বৃহস্পতির 4th হাউসে রাহু বসে রয়েছে, রবির ঘর থেকে 4th হাউসে কেতু বসে রয়েছে। সুতরাং এটা একটা খুব নিশ্চল সময়। এই সময়টাকে অ্যাস্ট্রোলজির ভাষায় মহর্ষি পরাশর যেটাভাবে বর্ণিত করেছেন সেটা হচ্ছে যে এটা এক ধরনের কনফাইন্ড, কোনো ডেভেলপমেন্টহীন একটা সময়, বা ডেভেলপমেন্ট হলেও সেটা খুব যৎসামান্য। অর্থাৎ এই 4.5 মাস খুব রেভলিউশনারি ডেভেলপমেন্টের সময় নয়, কোনো সেক্টরেই নয়, কোনো সেক্টরে নয়। এটা একটা খুব এটা বন্ধা নিশ্চল টাইম। এটা আপনারা হয়তো ভাবতে পারেন এটাকে রোগ, বর্তমান প্যান্ডেমিকের সাথে যোগাযোগ করে বলছি। প্যান্ডেমিক তো একটা দিক, প্যান্ডেমিক আস্তে আস্তে কিছুদিন পরে ব্যাপারটা ঠিক হয়ে যাবে, বিশেষ করে বুধ যখন ডাইরেক্ট হয়ে যাবে। আমি বলেছিলাম যে 2-3 তারিখের পর থেকে দেখবেন রবি রাহুর মধ্যে যখন ডিফারেন্সটা বাড়তে থাকবে তখন এটা কমতে থাকবে। কিন্তু এখন তো ডিফারেন্স অনেক বেড়ে গেছে। অলমোস্ট ঘর শিফট করা, যেটা নিয়ে প্রোগ্রাম করছি, এখন তো সেই সমস্যা নেই। এবং দেখবেন এই ট্রেনটা খুব দ্রুত নামতে থাকবে, যত দিন যাবে তত নামতে থাকবে। এবং যখন বুথটা ডাইরেক্ট হয়ে যাবে তখন দেখবেন যে এই প্রসিডিওরটা আরও কমে যাবে, এটা আরও নেমে আসবে। সুতরাং এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। একটা কিন্তু সরকারি যে বিধিনিষেধ আছে, জনস্বাস্থ্যের জন্য যে বিধিনিষেধ আছে, সেগুলো সবাই আশা করি মেনে চলবে। মানুষের একটু মানে সামাজিক শিক্ষাটা থাকা দরকার, না হলে কিন্তু সেটা কোনো একটা মানুষের দিকে আঙ্গুল তুলে বা কোনো একটা অর্গানাইজেশনের দিকে আঙ্গুল তুলে যে উনি করছেন না বলে বা ওনারা করছেন না বলে এটা হচ্ছে না, তা নয়। এটা একটা সার্বিক এফেক্ট। সুতরাং সবাইকেই করতে হবে কাজ একসাথে, যেটা আমাদের পক্ষে পজিটিভ যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে। আর নাম্বার 2, আপনাদের বলবো যে এই যে 26শে অক্টোবর পর্যন্ত যে সময়টা, এই সময়টা অ্যাজ এ হোল একটা বন্ধা নিশ্চল টাইম। সুতরাং এই নিশ্চল টাইমের মধ্যে ডেভেলপমেন্ট যে হবে না তা নয়, ছক বিশেষে হবে। 10% লোকের ডেভেলপমেন্ট হবে, কারণ তাদের ছকের প্রকৃতি এরকম থাকে। আমি র্যান্ডাম বলছি, কিন্তু সেই ডেভেলপমেন্টটাও না খুব একটা যে রেভলিউশনারি কিছু তা নয়, বরঞ্চ নেগেটিভ জায়গা, নেতিবাচক জিনিস হওয়ার প্রবণতা বেশি আছে। আমি শনির যখন এই ঘরে ট্রানজিট হয়, আমি ট্রানজিট হওয়ার আগে আপনাদের একটা কথা বলেছিলাম যে এমন কিছু ঘটবে পরবর্তী 3.5-4 বছরের জন্য যা আপনারা কখনো অনুভূত আগে করেননি কোনোভাবে। একটা একটা দেখবেন যে জিনিস ভাবনারও বাইরে এরকম জিনিস ঘটবে, চিন্তারও বাইরে এরকম জিনিস ঘটবে। এবং 24 সালের শেষে গিয়ে কে থাকবেন কে থাকবেন না আমরা কেউ জানি না, কিন্তু তবুও বলছি যে সেই সময় গিয়ে আপনাদের এইটুকু অন্তত অনুভূত হবে, যারা যদি আমার কথা মনে থাকে, এইটুকু অনুভূত হবে যে 4 বছর আগের জীবনটা তৎকালীন জীবনের সাথে 180 ডিগ্রি ঘুরে যাবে, জীবনের ফেজটা চেঞ্জ হয়ে যাবে। এবং যে চেঞ্জটা আমি লক্ষ্য করছি, সেই চেঞ্জটা একটু অতিমাত্রায়, মানে যেটাকে বলা যায় একটু অতিমাত্রায় বেপরোয়া মনোভাবের দিকে নিয়ে যাচ্ছে। অতিমাত্রায় অর্থাৎ আমি যা খুশি তাই করব, কিন্তু যা খুশি তাই মানে আমি কোনো ললেসনেস কাজ বলছি না। নিজের বাউন্ডারির মধ্যে থেকেই আমি এমন একটা স্বেচ্ছাচারী জীবনযাপন করব বা যা খুশি করব, যেটাতে
যেটা যে যা বলছে বলুক গিয়ে, ব্যাপারটা কিছুটা ভ্রুক্ষেপহীন। এবং অ্যাকচুয়ালি দেখবেন সমাজ বা বৃহত্তর ক্ষেত্রে দেশ বা প্রদেশ যাই বলুন না কেন, সেখানেও কিন্তু খুব একটা রিপারকেশন অনুভূত হবে না। মানুষ এটা মেনে নেবে যে না, এই জিনিসটা এভাবেই হয়, এটাই এখন হবে, এর থেকে বেটার কিছু এক্সপেক্ট করাটা ঠিক নয়, এরকম একটা ধারণা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। সেটা সমাজের সর্বক্ষেত্রে তৈরি হবে, যেটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। আমি খুব সংক্ষেপে বললাম, এর বেশি টপিকটা বললে পরে এর উপরই আলোচনা হবে। রবির মিথুন রাশিতে গমন নিয়ে মুখ্যত বলবো। যাই হোক, 15 তারিখ, আগামী 15 তারিখ সকালবেলা 6:01 কলকাতার লংগিটিউড ল্যাটিটিউডে রবি মিথুন রাশিতে প্রবেশ করবে এবং পরবর্তী 30 দিন মিথুন রাশিতে গোচর করবে। এবং 16 তারিখ জুলাই মাসের 16 তারিখ বিকেল 4:50 রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ আগামী 30 দিন রবির মিথুন রাশিতে গমন, মিথুন রাশিতে 3টে নক্ষত্র পরপর ভোগ করবে। মৃগশিরা অলরেডি সে এখন রয়েছে, সেই মৃগশিরা নক্ষত্রের বাকি 2টো চরণও মিথুন রাশিতে ঢুকে ভোগ করবে। তারপরে সম্পূর্ণ রাহুল নক্ষত্র, আদ্রা নক্ষত্র ভোগ করবে এবং তারপরে পুনর্বসু নক্ষত্রের 3টে চরণ ভোগ করে রবি কর্কট রাশিতে প্রবেশ করবে। এটা হচ্ছে সিম্পল তার ট্রানজিট, ন্যাচারাল ট্রানজিট, বিরাট কিছু ব্যাপার নয়। কিন্তু রবি আমাদের কোন জায়গাকে রিপ্রেজেন্ট করে? রবি রিপ্রেজেন্ট করে আমাদের সোলকে, আমাদের সেলফ রেসপেক্টকে, আমাদের মানে আত্মা, যেটা যা পরমাত্মার দেওয়া অংশ, সেটাকে রিপ্রেজেন্ট করে, সেলফ রেসপেক্টকে রিপ্রেজেন্ট করে, আমাদের আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করে, আমাদের ক্ল্যান, আমাদের লিনিয়েজ, আমাদের একদম বংশ পরম্পরা, যেটা অর্থাৎ সমাজে আপনার আইডেন্টিটি, সোসাইটিতে আপনার আইডেন্টিটি হতে পারে যে আপনি হয়তো কোনো অরফ্যান মানুষ, কিন্তু তাও আপনার একটা আইডেন্টিটি থাকবে। কেউ আপনাকে মানুষ করেছেন, পিতৃতুল্য কোনো মানুষ বা পিতৃব্যতুল্য কোনো মানুষ, পিতা এবং পিতৃব্য প্রত্যেকেই কিন্তু রবির মধ্যে ইনক্লুডেড। তো রবি সবসময় তার হায়ারার্কি, অর্থাৎ তার যে ওপরের টেয়ারটাকে রিপ্রেজেন্ট করে। আমাদের ওপরের টেয়ারকে আমরা মেটেরিয়ালি কীভাবে সৃষ্টি হয়েছে? আমাদের পিতামাতার থেকে। তো পিতাকে রিপ্রেজেন্ট করছে, পিতার শরীর থেকে আমাদের শরীরে প্রাণ আসে এবং জেন্ডার ডিটারমিনেশনও পিতার শরীর থেকে আসে। মায়ের এখানে অন্তত সায়েন্টিফিক্যালি কোনো ভূমিকা নেই, স্পিরিচুয়ালি আছে কিনা সেটা এই মুহূর্তে আলোচনার বিষয় নয়। অর্থাৎ আমরা পুরুষ হব কি নারী হব সেটা বাবাই ডিটারমাইন করবে এবং বাবার শরীর থেকেই সেই আত্মাটা আসবে। সুতরাং আমাদের আমাদের আইডেন্টিটি হতে পারে আমি অরফ্যান, কিন্তু অরফ্যান হলেও আমার তো পিতামাতা আছেন, আমি তো এমনি আসতে পারি না কখনো। সুতরাং আমার আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে রবি। এবং এই রবির সবথেকে যেটা পজিটিভ জিনিস হচ্ছে, রবি হচ্ছে সম্পূর্ণ রাজসিক এবং কিছুটা সাত্ত্বিক প্রকৃতির, অন্তত 30-35% সাত্ত্বিক, বাকিটা রাজসিক। এবং রবি কিন্তু সৌরজগতের মধ্যে ভগবানের অত্যন্ত প্রিয় একজন গড। ইনি কিন্তু ডেমিগড নয়, ইনি কিন্তু গড, একজন প্রিয় দেবতা। তো এনাকে প্রচুর নির্দেশ দেওয়া হয়েছে এবং দেখবেন অনেক সময় আমরা সূর্য নারায়ণ বলেও কথা বলার সময়। তো ভগবানের কিছু অংশ, কিছু ক্ষমতা সবাইকে তো দেওয়া আছে, ডেলিগেট করা আছে পাওয়ারটা। তো সানকে প্রচুর পাওয়ার ডেলিগেট করা আছে। সেই পাওয়ারগুলো ডেলিগেট করাতে রবিকে যে ভূমিকায় ভগবান এখানে অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে সৌরজগতের তিনি হচ্ছেন রাজা, তিনি হচ্ছেন নিয়ন্তা, কন্ট্রোলার। এই সৌরজগতের ক্ষেত্রে শুধুমাত্র ছোট্ট জগৎ, সমগ্র ব্রহ্মাণ্ডের সাপেক্ষে এই সৌরজগৎ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এই সৌরজগতের মধ্যে সূর্য প্রধান। তো সে এখানে কন্ট্রোলার এবং সেখানে কিছু ভূমিকা পালন করতে ঈশ্বর দেওয়া হয়েছে এবং তিনি হচ্ছেন রাজা, কিং। সমস্ত গ্রহ এই সৌরজগতের মধ্যে, উপগ্রহ সব কিছু সূর্যের থেকেই সৃষ্টি হয়েছে। সুতরাং জোডিয়াক সাইনের যে 12টা সাইন আছে সবকটাই সূর্যের ঘর অ্যাকচুয়ালি। সূর্য যেখানে খুশি গিয়ে থাকতে পারে। দেশের রাজা তার দেশের মধ্যে যে কোনো প্রদেশে গিয়ে, যে কোনো গ্রামে গিয়ে সেখানে খুশি থাকতে পারে, তার জন্য তার কাউকে কোনো ক্লিয়ারিফিকেশন দেওয়ার প্রয়োজন রাজার পড়বে না। তো এটা হচ্ছে বেসিক প্রকৃতি। তো সান যখন মিথুন রাশিতে প্রবেশ করে, মিথুন রাশি হচ্ছে ন্যাচারাল আমাদের যে কালপুরুষ তার 3rd সাইন, এবং এখান থেকে আমাদের বাক অর্থাৎ আমাদের মুখ থেকে গলার মাঝামাঝি অংশ, এই অংশ পর্যন্ত ডিমার্কেটেড করে। পিছনের দিকেও আমাদের একেবারে শোল্ডারের
ওপর ভাগ পর্যন্ত ডিমার্কেটেড করে মিথুন রাশি, এবং এটা হচ্ছে বায়বীয় রাশি, প্রথম বায়ুতত্ত্বের রাশি, বায়বীয় রাশি এবং ভীষণ অ্যাক্টিভ রাশি। কমিউনিকেশনের জন্য এই রাশি হচ্ছে প্রধান, কারণ কমিউনিকেশনের দ্বিতীয় ঘর তো কমিউনিকেশন, মুখের যে ওয়ার্ড, সেক্ষেত্রে দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘরের একটা ইন্টারমিংলিং আছে এখানে। মুখকে শুধুমাত্র আমরা তৃতীয় ঘর বলি না, এখানে কিন্তু দ্বিতীয় ঘরের একটা বিরাট প্রভাব আছে, প্রিডমিনেন্ট প্রভাব আছে। তো সেই প্রভাবের যে ভার গ্রহণ করে, অর্থাৎ তার যে প্রফিটেবল স্থান, সেটা কিন্তু তৃতীয় স্থান, এবং বুধ এবং শুক্র সবসময় দ্বিদ্বাদশে অবস্থান করে এবং সবসময় একে অপরের ভার বহন করে। যখন কন্যা রাশিতে যাবেন তখন দেখবেন শুক্র হয়ে যাবে সেকেন্ড হাউস, সেটা যখন গোচর করবে সেইভাবে মঙ্গল শুক্রের ক্ষেত্রেও একই নেচার আছে। তো যাই হোক, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বুধের এই ঘর কমিউনিকেশনের জন্য প্রচণ্ড অ্যাক্টিভ। এই ঘরের কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো, এবং সে চেষ্টা করে যে সবার সাথে একটা সুব্যবস্থা তৈরি করে তার নিজস্ব কাজ পরিচালনা করার। রবি এখানে ঢুকে, রাজা এখানে ঢুকে তার পাওয়ার বেড়ে যায়। লিও থেকে এটা ন্যাচারালি 11th হাউস, তার স্ট্রেংথ বাড়ে প্রচুর পরিমাণে, এবং সে তার স্ট্রেংথকে এক্সিকিউট করবার চেষ্টা করে। এক্ষেত্রে পজিটিভ প্ল্যানেট যেটা আছে সেটা হচ্ছে বৃহস্পতি, এখান থেকে ন্যাচারাল তার 9th হাউসে বসে আছে, যদিও স্যাটার্নে ঘরে বসে আছে, কিন্তু রবির ঘর থেকে সমসপ্তমে বসে রয়েছে। অর্থাৎ রবির ঘর থেকে সমসপ্তমে বসে আছে, রবি থেকে 9th হাউসে বসে রয়েছে। সুতরাং রবিকে সে এখানে কিছু পজিটিভ সাজেশন দিতে পারবে। বাকি কোনো প্ল্যানেটের কিন্তু, বিশেষ করে বড় প্ল্যানেট স্যাটার্ন বলুন বা রাহু কেতু বলুন, এরা কিন্তু কেউই বেটার পজিশনে নেই। সেটা অনেকবার আলোচিত হয়েছে, কারণ রবির দ্বাদশে রাহু চলে যাচ্ছে। সুতরাং রবির এক্ষেত্রে নিজের যদি ক্ষমতা, দম্ভ বা এগুলোকে যদি সে কন্ট্রোল না করতে পারে, সে যদি নিজের অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল না করতে পারে, তার ডিজায়ারকে কন্ট্রোল না করতে পারে, তাহলে কিন্তু তার ক্ষতির সম্ভাবনা বেশি আছে। বিশেষ করে রবি যে জিনিসটা সব থেকে ভয় পায় সেটা হচ্ছে আত্মসম্মান হানি, অর্থের থেকেও বেশি হানি। অর্থহানির তো যোগ আছে, কিন্তু আত্মসম্মান হানির যোগ আছে। তো সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, নিজেদের সেলফ রেসপেক্ট যাতে বজায় থাকে, যার যে মাত্রায় আছে সেই মাত্রাটুকু যাতে বজায় থাকে, এমন কোনো কাজ করবেন না যাতে সেটা নিচের দিকে নামে, ডিসেন্ডেড হয়, সেরকম কিছু কাজকর্ম করবেন না। বা অতিরিক্ত বোস্টিং, অতিরিক্ত গর্ব অহংকার, যদি কিছু জিনিস জানেন তো ঠিক আছে, অসুবিধে নেই, না জানলে জানবার চেষ্টা করুন, কিন্তু সেটাকে নিয়ে গর্ব অহংকার করার কোনো প্রয়োজন নেই, বা বাকিদের জানতেও সাহায্য করুন যিনি জানেন না। আচ্ছা, এক্ষেত্রে ফ্যামিলি বলুন, যেহেতু শনির দৃষ্টি শুক্রের ঘরে আছে এবং রবি থেকে স্যাটার্নের অবস্থান এখন 8th হাউসে আছে, সুতরাং ফ্যামিলিগত জায়গায় বিশেষ করে স্ত্রী, শ্বশুর বাড়ি বা হাজবেন্ড, শ্বশুর বাড়ি, অর্থাৎ ফ্যামিলি মেম্বারদের মধ্যে কিন্তু সম্পর্ক, সলিডারিটি, এটা বজায় রাখবার চেষ্টা করবেন। এটা কিন্তু অলমোস্ট অক্টোবরের এন্ড পর্যন্ত সবাইকেই করতে হবে, কিন্তু এই সময় একটু বেশি, এবং কর্কট রাশিতেও যখন রবি গমন করবে সেটা আমি বলে দেবো, কারণ বুধ এবং মঙ্গলের একটা মিক্সচার আছে ওখানে, যেটা অতিরিক্ত ইমোশন, প্যাশনকে বাড়াবে, ডিজায়ারকে বাড়াবে, যার জন্য প্রচুর এক্সপেন্ডিচারকে বাড়িয়ে দেবে। বিশেষ করে যারা শুক্র এবং চন্দ্রের জাতক জাতিকা আছেন তাদের জন্য খরচাপাতি বাড়িয়ে দেবে তার স্তর অনুসারে। সেটা নিয়ে যখন আলোচনা করব আলাদা করে বলবো। দেখুন, বৃহস্পতি যেটা মানে ন্যাচারাল যে জোডিয়াক সাইন, যদি আপনি দেখেন তাহলে 9th হাউস বৃহস্পতিকে দেওয়া হয়েছে, অর্থাৎ ধর্মভাব বৃহস্পতিকে দেওয়া হয়েছে, এবং 9th হাউস হচ্ছে রবির ঘর। সুতরাং রবির মানুষের মধ্যে যে জিনিসটা ন্যাচারালি থাকে সেটা হচ্ছে তার সেলফ রেসপেক্ট, তার সিচুয়েশনকে একটু ডমিনেট করার চেষ্টা, পরিস্থিতির মধ্যে নিজেকে একটা নিয়ন্ত্রক হওয়ার চেষ্টা, কন্ট্রোলার হওয়ার চেষ্টা করা, যেটা ঈশ্বর ভগবান বারবার বারণ করেছেন যে কখনো কন্ট্রোলার হওয়ার চেষ্টা করবে না। কন্ট্রোলার একমাত্র উনি, এছাড়া কেউ আমরা কন্ট্রোলার নই, কিছু কন্ট্রোল আমরা করতে পারি না, ক্ষমতাই নেই আমাদের। তো সেটা না করা। এবার রবির লোকের ছোটবেলা থেকে যদি কোনো
অ্যাস্ট্রোলজার তাকে বলে দেন তার মধ্যে রবির প্রকৃতি আছে, তাহলে তার সবার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে ভগবানের কাছে সাবমিশন থাকা উচিত। তার যদি সাবমিশনটা না থাকে, তার অহংকার এবং বিশেষ করে আত্ম অহংকার, ইগো, এগুলো এত বেড়ে যাবে যে তিনি সাধারণ লোককে একেবারে মানুষ বলে গণ্য করবেন না। হ্যাঁ, এবং তার সাথে যদি তার মানে পামে যদি সেই ইন্ডিকেশন থাকে, লট অফ পামের আমাদের হাত নিয়ে আলোচনা করেছিলাম কিছুদিন টিভিতে, এখানে ইচ্ছে আছে পরবর্তীকালে করার। পামে যদি ন্যাচারাল ইন্ডিকেশন থাকে, রবির প্রভাব থাকে এবং স্যাটার্ন যদি মিডিয়াম প্রভাবের থাকে, তাহলে সেই মানুষ কিন্তু অসম্ভব ডমিনেট করে সর্বক্ষেত্রে। অর্থাৎ তিনি যখন পুত্র বা কন্যা হিসাবে থাকবে পুত্রকন্যা রূপে, পরবর্তীকালে তিনি যখন কারো স্বামী স্ত্রী হবেন তখন সেই রূপে, পরবর্তীকালে পিতা বা মাতা হলে সেই রূপে, যখন যে রূপে থাকবে সেই রূপে সেই পরিস্থিতিকে, সেই অংশকে ডমিনেট করবে এবং অসম্ভব রকম ইনসাবঅর্ডিনেশন নেচার এদের থাকে। এরা কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করতে পারে না, কারোর অর্ডার নিতে পারে না, এদের মধ্যে অসম্ভব রকম ল্যাকিউনা আছে এই ধরনের, এবং নিজেকে সবসময় একটা বৃহৎ প্রতিপন্ন করার একটা মানসিকতা এদের মধ্যে চলতে থাকে। তো ধনুরাশি, সরি, আমাদের মিথুন রাশিতে রবি ঢুকে রবির মধ্যে প্রকৃতিটা কিন্তু বাড়বে, প্রচুর পরিমাণে বাড়বে, বিশেষ করে রাহুর নক্ষত্র দিয়ে যখন পাস করবে। এখানে বলে রাখি, রাহুর নক্ষত্র রবি যখন টাচ করে তখন পৃথিবী রজস্বলা হয়। আমাদের বৃষ্টির যে অ্যাকচুয়াল টাইম সেটা হচ্ছে ঘোরতর বৃষ্টির টাইম, যে 3°20' থাকে প্রথম চরণটা আমাদের আদ্রা নক্ষত্রে। সেই সময় কামাখ্যা মন্দির, মা কামাখ্যার মন্দির, সে সময় যারা সাত্য পুজো করেন তারা জানেন এটা হচ্ছে স্পেসিফিক টাইম। তো এই নক্ষত্র দিয়ে যখন পাস করবে তাদের মধ্যে এই তেজটা বেশি পরিমাণে বেড়ে যায় এবং সব কিছুকে ডমিনেট করবার চেষ্টা করে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রথম কথা তো রবি যেখানে অবস্থান করছে সেখানে শুক্র অবস্থান করছে, যদিও শেষের দিকে আছে শুক্রের থেকে রবির ডিস্টেন্স এখন অনেক বেশি আছে, কিন্তু শুক্র অবস্থান করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রবি দুদিকে দুটো, একদিকে দ্বাদশে তার রাহু আছে এবং বকরি বুধ আছে অন্তত 23 তারিখ পর্যন্ত। আচ্ছা, বুধকে ছেড়ে দিন আপাতত, রাহু আছে এবং দ্বিতীয় মঙ্গল আছে, এবং সেই মঙ্গল কি মঙ্গল না নীচ মঙ্গল আছে। সেই মঙ্গলের কার্যকারিতা একটু ডিফারেন্ট হয়ে যায়। রবির যে সেনাপতি সে এই মুহূর্তে দুর্বল আছে, তার যে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসের থেকে সে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করতে সে অভ্যস্ত আছে। বলেছি মঙ্গলের গোচর নিয়ে, যারা শুনেছেন জানেন, এমনি অনেকে জানেন। তো সেই হিসাবে রবি একটু হীনবল আছে। একদিকে তো রাহু এবং মঙ্গল তার দুর্বল প্রতিরক্ষা যে হেড তাকে নিয়ে বসে আছে। রবি যেখানে দৃষ্টি দিচ্ছে তার সমসপ্তমের দৃষ্টি, অর্থাৎ স্যাজিটেরাসে, ধনু রাশিতে, সেদিকেও একদিকে স্যাটার্ন আছে বকরি শনি, একদিকে কেতু, সেও বকরি। অর্থাৎ তার যে এক্সিকিউশন হবে, রবি যে সেখান থেকে অর্ডার প্লেস করবে, যে অর্ডারের দ্বারা যে কর্মকাণ্ডগুলো হবে, সেটাও দুটো নেগেটিভ প্ল্যানেট দ্বারা বাউন্ডেড আছে। এটা খুব ভালো লক্ষণ নয়। অর্থাৎ কাজ যে মিথুন রাশিতে রবি ঢুকে তার যে ন্যাচারাল ফাংশন করার যে এবিলিটিটা থাকে সেটা কিন্তু এখানে অনেকটা কমে যাবে, ন্যাচারালি কমে যাবে। তো এটা কিন্তু একটা বলা যায় যে তার রাজার ফাংশনারিজের ক্ষেত্রে এটা একটা নেতিবাচক দিক। নাম্বার 3 যেটা খুব ইম্পর্টেন্ট, রবি যে ঘরে অবস্থান করছে সেই ঘরের অধিপতি বুধ এখন বকরি আছে, মানে সে তার প্রকৃতির থেকে কিছুটা অন্যরকম প্রকৃতিতে রয়েছে। নাম্বার 2 হচ্ছে বকরি ত্যাগ করার পরে মোটামুটি 36 ঘন্টা, 27 ঘন্টা থেকে 36 ঘন্টার পরে বুধ এক্সস্টেড হয়ে যাবে পরবর্তী 3-4 দিনের জন্য। তার মানে প্রায় 27 তারিখ পর্যন্ত সেই ঘরের যে স্ট্রেংথ সেটা রবি পাবে না, কারণ বুধও দ্বাদশে অবস্থান করবে তার ন্যাচারাল, যদিও বুধ শুক্রের ইন্টারচেঞ্জ আছে কিন্তু ন্যাচারাল দ্বাদশে অবস্থান করবে। তার ফলে বুধকে সেই ঘর পর্যন্ত আস্তে আস্তে রবির কিন্তু কর্কট রাশির কাছাকাছি চলে যাবে, বা তার আর খুব একটা সারবত্তা থাকবে না। সেই হিসাবে রবি যে মিথুন রাশিতে ঢুকে তার যে ন্যাচারাল ফোর্স, যেটা স্ট্রেংথ যেটা পায়, সেটা কিন্তু এখানে সে পুরোপুরি পাবে না। অ্যাজ এ হোল এই গোচরকে খুব খারাপ না বললেও যতটা ভালো দেওয়া দরকার সেই ভালো কিন্তু পারবে না। আমি সেই জন্যই প্রথমে আলোচনার ক্ষেত্রে বলেছি
যে এই যে বিভিন্ন রকম ছোটোখাটো ট্রাবল, এই ট্রাবলগুলো কিন্তু অ্যাজ এ হোল 26শে অক্টোবর পর্যন্ত চলবে। তার ফলে এই সময়টাকে একটা বন্ধা সময় বলা যেতে পারে। এবং আগে আমি গ্রহণের সময় আলোচনায় বলেছি যে এই গ্রহণ থেকে পরবর্তী গ্রহণ, অর্থাৎ যে 4 ডিসেম্বর যে সূর্যগ্রহণ হবে, ঠিক মানে 5 মাস 25 দিন পরে যে সূর্যগ্রহণ হবে, সেই সূর্যগ্রহণের পর্যন্ত কিন্তু সময়টা নেগেটিভ আছে। এখানে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বর্ডার নিয়ে ডিসপিউট হতে পারে, মাঝে মাঝে সিজফায়ার ভায়োলেশন হতে পারে, বিভিন্ন রকম অরাজকতা, এক ধরনের অসন্তোষ মানুষের মধ্যে। অর্থাৎ যিনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র চালাচ্ছেন, তারাও তো আমাদের মতনই মানুষ, তাদের উপরে তো প্ল্যানেট অ্যাক্টিভেট হচ্ছে, অবশ্যই তারা ক্ষমতাশালী মানুষ, তাদের মধ্যে মেটেরিয়াল প্রভাব ভগবানের দেওয়া প্রচুর আছে, সেই জন্য তারা অনেক শীর্ষে পৌঁছাতে পেরেছেন, গুণ আছে তাদের মধ্যে, প্রচুর ক্ষমতা আছে, এক্সিকিউশন অফ পাওয়ার জানেন, সেই জন্য তারা ওখানে ঈশ্বর তাদের বসিয়েছেন, এমনি এমনি তো বসাননি। কিন্তু এই সময়ে কোনো মানুষ যেহেতু সন্তুষ্ট থাকবে না, মানুষকে কিছু দেওয়া হোক বা না হোক, মানুষের একটা অসন্তুষ্টি এই সময়ের একটা সাধারণ অভিব্যক্তি। সুতরাং তার ফলে সবার উপরে সে বিরক্ত হবে, নিজের লোকের ওপরও হবে, যিনি দেশ চালাচ্ছেন, কোনো প্রশাসন চালাচ্ছেন তার ওপরেও হবে, যিনি অফিস চালাচ্ছেন তার ওপরেও হবে। অর্থাৎ বা আপনি যদি কোনো জায়গার বস হন, আপনার সাবঅর্ডিনেটরা বা আপনার কলিগরাও আপনার ওপর বিরক্ত হবে, বা ভাইস ভার্সা। অর্থাৎ সবাই সবার ওপর বিরক্ত হবে, স্বামী স্ত্রী একের ওপরও বিরক্ত হবে, কাউকে কোনো ব্যাপারে সন্তুষ্টি আনা যাবে না, এটা খুব অসন্তোষের টাইম। শনি যখন চন্দ্রের নক্ষত্র দিয়ে পাস করে এবং শনির ঘরকে ডাইরেক্ট দৃষ্টি দেয়, সেটাকে খুব ভালো লক্ষণ বলা যায় না। শনি বৃষ রাশিতেও যখন যায়, তখনও শনির তৃতীয় দৃষ্টি চন্দ্রের ঘরে থাকে, যখন রোহিণী নক্ষত্র দিয়ে পাস করে, সেই সময়টাকেও খুব ভালো সময় বলা যায় না, প্রোভাইডেড অন্যান্য প্ল্যানেট কোথায় আছে সেটা দেখতে হবে। কিন্তু বৃহস্পতির দ্বাদশে শনি কখনো একটা ওয়েলবিং, একটা খুব মারাত্মক রকম ডেভেলপমেন্টকে সূচনা করে না, যে যাই বলুক না কেন। লকডাউন উঠলে পরিস্থিতি একটু স্বাভাবিক হবে, সেটা 22-24 তারিখের পর থেকে দেখবেন আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকবে। আবার পরিস্থিতিটা একটু ডেবাকল হতে পারে, সেটা অগাস্টের 3rd উইকের পর থেকে, যেটা অলরেডি আমি বলেছি বা আপনারাও অনেকে জানেন, সেটা চলবে প্রায় অক্টোবর এন্ড পর্যন্ত বা নভেম্বরের শুরুর দিক পর্যন্ত তার এফেক্টটা থাকবে। কিন্তু যাই হোক না কেন, অসন্তুষ্টি কিছুভাবেই যাবে না, এটা একটা ন্যাচারাল ব্যাপার। দুবার হয় শনির, তার 29 বছরের যে গোচর আছে তার মধ্যে 13-26 মাস, অর্থাৎ 2 বছর 2 মাস এরকম থাকে। বাকি যে 13 নম্বর নক্ষত্র দিয়ে যখন পাস করে হস্তা নক্ষত্রে, তখন সেটা কন্যার ঘরে থাকে, তখন চন্দ্রের নক্ষত্র এবং চন্দ্রের ঘরে দৃষ্টি থাকে না। তো দ্যাট ইজ ওয়াই, যদিও ধরুন চন্দ্রের ঘর থেকে তৃতীয় ঘরে থাকে, চন্দ্রের বলবত্তা তখন স্যাটার্নের উপর নিয়ন্ত্রণ করে, কিন্তু এতটা প্রভাব থাকে না। কিন্তু বাকি দুটো নক্ষত্রে কিন্তু থাকে, আর এক্ষেত্রে তো ডিরেক্ট সোজা দৃষ্টি সব থেকে বেশি অ্যাক্টিভ দৃষ্টি, মনে রাখবেন, সব থেকে অ্যাক্টিভ দৃষ্টি, কারণ সোজা দৃষ্টি থাকবেই। সমস্ত প্ল্যানেটের আছে, যাদের প্রথম চরণে একটি মাত্র দৃষ্টি আছে, যেমন শুক্রের আছে, বুধের আছে, রবির আছে, চন্দ্রের আছে, তাদেরও কিন্তু সোজা দৃষ্টিটাই আছে। সো দ্যাট ইজ ওয়াই একে খুব বেটার গোচর বলা যায় না, তবে খুব খারাপ নয়, অন্তত কিছু আটকানো কাজ হবে। বিশেষ করে বুথটা ডাইরেক্ট হওয়ার পরে কমিউনিকেশনটা, আপনাদের অনেকবার বলেছিলাম, দেখবেন ইন্টারনেটে প্রবলেম ঘটবে, দেখবেন ইন্টারনেট খুব প্রবলেম করছে। অন্তত আমি যেহেতু কাজ করি, আমার তো মাঝে মাঝে প্রবলেম হয়, আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা আর কি আপেক্ষিকতা আছে এখানে। তো যাই হোক, কতগুলো জিনিস বলে দিই। যাদের মধ্যে গ্যাস অম্বলের খুব বিশেষ করে যাদের চোরা গ্যাস হয় কোনো কিছু খেলে বা না খেলে, যেভাবে হোক না কেন, তারা চেষ্টা করবেন এই সময় ডক্টরে কনসালটেশন নেওয়ার, কারণ এই প্রবণতাটা কিন্তু একটু বাড়াবে। তার সাথে ব্লাড প্রেশার যাদের নিয়ন্ত্রণে থাকে না, তারাও কিন্তু চেষ্টা করবেন একটু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য ডাক্তারবাবুকে দেখিয়ে নেওয়ার এবং প্রপারলি মেডিকেশনটা করার। এর বেশি কিছু বলার নেই। আর যারা নর্মাল একটা প্রতিবিধান চান, সেটার জন্য করতে পারেন। আজকে কৃষ্ণপক্ষের
হ্যাঁ, আজকে শুক্লপক্ষের দ্বিতীয়া আছে। তো এই শুক্লপক্ষের যে দ্বিতীয়া হচ্ছে আজ থেকে ঠিক 29 দিন পরে ভগবান বাইরে বেরিয়ে সবাইকে দর্শন দেবেন, অর্থাৎ রথযাত্রা হবে। শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন রথযাত্রা হয়। তো সেই হিসেবে চতুর্থী যেদিন হবে, শুক্লপক্ষের চতুর্থী, তো সেদিন গণেশ দেবের জন্য তারা ভোগ লাগাতে পারে বা গণেশ স্তুতি করতে পারে। বিশেষ করে যাদের ছকে মাঙ্গলিক সমস্যা রয়েছে বা যাদের বকরি মঙ্গল আছে, খুব খারাপ জায়গায় খারাপভাবে বসে রয়েছে, বা মঙ্গল রাহু, মঙ্গল কেতু, মঙ্গল শুক্র যুক্ত আছে এবং দুজনের মধ্যে 7 ডিগ্রির কম ডিফারেন্স আছে, বা শনি মঙ্গল একসাথে যুক্ত আছে, তারাও কিন্তু সেটা করতে পারেন। চতুর্থীর দিন করতে হয় সেটা, তো সেটা বেটার ফল দেয়। তবে সব কিছু নির্দিষ্ট বিধি মেনে করবেন। বিধি যদি না জানেন তাহলে করবেন না। তাহলে নর্মাল বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন একবার করে পাঠ করবেন। সেটা সব কিছুর সর্বরোগ সর্বসমস্যা হরকারী। নর্মাল বিষ্ণু সহস্রনাম একবার শুনবেন, পাঠ করতে হবে না, কারণ বহু মানুষই আছে যাদের হয়তো ব্যাপারটা মুখস্থ নয়, কারণ বেশ বড়। তো পাঠ শুনবেন, তাহলেও বেটার ফল দেবে। এর বেশি কিছু বলার নেই। নিজের খরচাকে নিয়ন্ত্রণ করবেন, এক্সপেন্ডিচার প্রচুর করাবে, এবং সেটা উল্টো পাল্টা এক্সপেন্ডিচার, যা কোনো অ্যাসেট তৈরি হবে না। যার জন্য খরচ করার আগে খুব বুঝে করবেন। বিশেষ করে যদি কোনো লোক ইমুভেবল কোনো প্রপার্টি কিনতে চান, কোনো বাড়ি, ফ্ল্যাট, গ্যারেজ, জমি, এরকম দোকান, এরকম কিছু কিনতে চান, বা রেন্টে নিতে চান, ব্যবসা শুরু করতে চান, তারা একটু অপেক্ষা করে যাবেন। চেষ্টা করবেন অগাস্টের অন্তত 8-10 তারিখের পরে সিচুয়েশনটা করতে। 1.5-2 মাস একটু ওয়েট করে যাবে, তাহলে একটু বেটার। সব থেকে ভালো হয় নভেম্বরে গিয়ে করলে। ভালো থাকবেন প্রত্যেকে। একটু শেয়ার করবেন ভিডিও, কারণ বহু লোক বলে তারা একই কথা বলি, আমি দেখতে পাই না, আমাকে ফোন করে হঠাৎ বলে নামটা একটু চেঞ্জ হয়েছে বলে, সেটা হয়তো অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে, আমি জানি না। যদি মনে করে শেয়ার করবেন। আর এই মাসের এন্ড পর্যন্ত কিন্তু অ্যাজ এ হোল প্রচুর বৃষ্টি হবে, প্রচুর, মানে ইমেন্স বৃষ্টি হবে। তারপরেরটা পরে বলবো। এই মাসের শেষ পর্যন্ত প্রথম দিকে বর্ষার এতটা বৃষ্টি কিন্তু আপনারা সচরাচর দেখবেন না। আমি এটা সারা ভারতেও বলতে পারতাম, কিন্তু আমি কনসার্ন বলছি ওয়েস্ট বেঙ্গল বা তার যতটুকু এখানে মান্ডেন জ্যোতিষ করা যায় সেই অংশটুকুতে। বন্যা বা এই জাতীয় সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।